বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমরা দ্রষ্টব্য অংশে একটা জিনিস কিন্তু দেখো যে ক বিভাগ থেকে কমপক্ষে দুইটা, খ বিভাগ থেকে কমপক্ষে দুইটি, গ বিভাগ থেকে কমপক্ষে একটি এবং ঘ বিভাগ থেকে কমপক্ষে একটি সহ মোট 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, এরকম একটা কথা কিন্তু লেখা থাকে। তো তোমাদের কিন্তু প্রথমেই আগে প্ল্যানিংয়ে চিন্তা আসা উচিত যে বাংলা ফার্স্ট পেপারে যদি ইনশাল্লাহ আমি A+ পাইতে চাই তাহলে কিন্তু আমাকে এই কথাটা মাথায় রেখে কিন্তু আগাইতে হবে, কারণ সিকিউতে একটা বড় নাম্বার থাকে, প্রায় 70 নাম্বার এখানে থাকে। তো আজকে তোমাকে মূলত আমি 3টা জিনিস দেখাবো, এটা দিয়ে মনে করো তুমি সাবজেক্ট রিভিউর মতো কাজ করতে পারে, অর্থাৎ তোমার মেইন প্ল্যানটা সাজায় দিব। তুমি ইনশাল্লাহ এই প্ল্যানে যদি রিভিশন দাও ইনশাল্লাহ আমি মনে করি তোমার প্রিপারেশন ভালো হবে এবং তুমি A+ পাবা। মেইনলি তোমার তো বাংলা A+টাই টার্গেট, তাই না? বাংলা A+ পাইতে চাইলে তুমি এই 3টা ফরমেশনের মধ্যে যে কোনো একটা তুমি যেটা ভালো মনে করো সেটা হইতে পারে আর কি। তো প্রথমেই যেটা বলছিলাম সেটা হলো যে 2টা কবিতা এবং 2টা গদ্য তুমি যদি পড়ো তাহলেও কিন্তু তুমি সিকিউতে একবার 70 অ্যান্সার করতে পারো আর কি। মনে করো তুমি 18 বছর বয়স এবং তাহারই পরে মনে এই 2টা কবিতা পড়লা, কিংবা তোমার 18 বছর বয়স যদি ভালো না লাগে, তুমি হয়তো সোনার তরী ভালো পারো, তাহলে শুধু সোনার তরী আর তাহারই পরে মনে এই 2টা কবিতা যদি পড়ো, আর 2টা গদ্য মনে করো তুমি অপরিচিতা আর রেইনকোট এই 2টা গদ্য পড়লা, কিংবা তোমার ভালো যদি লাগে মাসিপেশি একটু ভালো পারো তাহলে মাসিপেশি আর রেইনকোট পড়লা, বা যদি 2টা গদ্য এরকম হতে পারে তুমি মাসিপেশি আর মানব কল্যাণ পড়লা, তাহলে তোমার 2টা কবিতা আর 2টা গদ্য পড়া হলো। তুমি যদি এই 2টা গদ্য আর 2টা কবিতা মাত্র এই 4টাও পড়ো তাও দেখবা তুমি 40 সময় অ্যান্সার করতে পারো। কী জন্য? কারণ হলো কি এইখান থেকে প্রতি বছরই প্রায় প্রতিটা বোর্ডেই সাধারণত দেখা যায় যে প্রশ্ন আসে। আর সাথে সাথে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নাটক উপন্যাস থেকে তো অবশ্যই অ্যান্সার দিতেই হবে, তাই না? কারণ এখানে তো বাধ্যতামূলকভাবে একটা মিনিমাম একটা দিতেই হয় অ্যান্সার। তো তুমি এটা করতে পারো কি যে নাটক থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে পারো আর উপন্যাস থেকে একটা দিতে পারো। তাহলে যেটা হতে পারে কি তুমি একটা নাটক যদি ভালো মতো পড়ো তাহলেই কিন্তু তুমি মনে করো সিরাজউদ্দৌলা নাটক যেটা আছে সেটাই যদি ভালো মতো তুমি পড়ো তাহলে দেখবা যে তোমার 2টা সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। আর সিরাজউদ্দৌলা পড়ার আরেকটা বেনিফিট আছে, সেটা হলো যে সিরাজউদ্দৌলা কিন্তু তুমি একটা ইতিহাস নির্ভর একটা রচনা, তাই না? মানে তোমার এখানে ব্রিটিশ শাসন, তারপরে 23শে জুন পলাশির যুদ্ধ, সেই সব বিভিন্ন হিস্ট্রি এখানে আছে। তো এগুলো তো তুমি কিছুটা নিজের মতো করেও তো লিখতে পারবা, তাই না? আর উপন্যাসটা তুমি যদি একটু পড়লা আর বোর্ডের প্রশ্নগুলো আগের বছর সলভ করলেও কিন্তু হয়ে যাবে আর কি। তো এটা একটা। এরপরে তুমি যদি মন চায় তাহলে 3টা কবিতা আর 2টা গদ্য এভাবে পড়তে পারো। তোমার ভালো লাগলে তুমি 3টা কবিতা মনে করো তুমি সোনার তরী, 18 বছর বয়স আর তাহারই পরে মনে এই 3টা কবিতা পড়লা, কিংবা তোমার মনে হতে পারে যে তুমি বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা সেটা তুমি ভালো পারো, সেটা হয়তো তুমি ওইটা পড়লা সোনার তরী বাদ দিয়ে, আর 18 বছর বয়স আর তাহারই পরে মনে এই 3টা পড়লাম। আর এরকম হতে পারে গদ্যের মধ্যে তুমি অপরিচিতা, রেইনকোট পড়লা আর মাসিপেশি বা মানব কল্যাণ আগের মতো আর কি পড়লা, নাটক থেকে একটা, উপন্যাস থেকে একটা, সেই ক্ষেত্রে তোমাকে অ্যান্সার দিতে হবে আর কি। মানে তুমি যেহেতু পদ্য থেকে এই 3টে অ্যান্সার দিবা আর কি। তো প্রথম ফরমেশন যেটা দেখালাম ওইভাবে যদি পড়ো তাহলে তোমার গদ্য 2টা পড়তে হবে, পদ্য 2টা পড়তে হবে। আর এভাবে যদি পড়ো তাহলে তোমাকে পদ্য একটা বেশি পড়তে হবে, মানে কবিতা একটা বেশি পড়া লাগবে, কিন্তু তুমি নাটক থেকে একটা প্রশ্নের উত্তর কম দিতে হবে। একটা নাটক পড়লে তো 2টা তুমি অ্যান্সার দিতেই পারতো, ওইটা কিন্তু তুলনামূলকভাবে কম প্রিপারেশন বা কম রিভিশন দিয়ে তুমি কিন্তু ওই আগের ফরমেশন মানে 1 নাম্বারটা অ্যাপ্লাই করতে পারো। আবার থার্ড ফরমেশন যেটা তুমি অনেকেই অ্যাপ্লাই করে বা তুমি হয়তো করো, সেটা হলো যে 2টা কবিতা পড়া আর 3টা গদ্য পড়া। মনে করো তুমি 18 বছর বয়স আর তাহার এই পরে মনে এই 2টা কবিতা পড়লা, কিংবা হয়তো তোমার মনে লাগলো যে তুমি সোনার তরী ভালো পারো ওইটা পড়লা, আর তাহার এই পরে মনে পড়লে এইটা পড়লা। আর গদ্য তোমাকে এখানে এই ক্ষেত্রে বেশি অ্যান্সার পড়তে হবে যেহেতু তোমার অ্যান্সার দিতে হবে। তুমি মনে করো অপরিচিতা, রেইনকোট আর 52 দিনগুলো পড়লা, আর মনে করো যে কিংবা তুমি মাসিপেশি বা মানব কল্যাণ ওইটা পরিবর্তে পড়লা। তো এই ক্ষেত্রেও তোমাকে নাটক থেকে একটা আর উপন্যাস থেকে একটা অ্যান্সার দিয়ে টোটাল 7টা সিকিউ অ্যান্সার দিতে হবে আর কি। তো তুমি তোমার প্ল্যানে এভাবে প্ল্যান সাজায় করতে পারো। তোমাকে জাস্ট 3টা ফরমেশন দেখালাম। আমি মনে করি প্রথম ফরমেশনটা সবচেয়ে কম রিভিশনে ভালো নাম্বার তোলার একটা মেথড, কারণ ওইখানে কিন্তু তোমাকে একটা নাটক তুমি ভালো মতো পড়লেই কিন্তু তোমার 2টা সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। আবার মনে করো 2টা কবিতা পড়লেই কিন্তু তুমি 2টা সিকিউ অ্যান্সার করতে পারবা। কবিতার পড়া কিন্তু গদ্যের চেয়ে তুলনামূলকভাবে টেক্সট একটু কম পড়া। আবার গদ্য 2টা তুমি সহজ 2টা গদ্য বা ছোটো 2টা গদ্য মানব কল্যাণ মাসিপেশি মোটামুটি মাঝারি সাইজের সেগুলো পড়লেও কিন্তু তুমি মনে করো যে অ্যান্সার করতে পারো আর কি। তো এই 3টে ফরমেশনের মধ্যে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি অ্যাপ্লাই করতে পারো। আর ফাইনালি নাটক আর উপন্যাসের ক্ষেত্রে যেটা বলবো যে পুরোটা যদি আগে না পড়ো, আগে এতদিন হয়তো অনেকেই কমপ্লিট করতে পারছো, অনেকেই হয়তো পারো নাই, যদি না পারো তাহলে নতুন করে পড়ার দরকার নেই আসলে। আর বিগত বোর্ডের প্রশ্ন থেকে MCQ আর সৃজনশীল প্রশ্ন রিভিশন দিয়ে নিবা। আর অবশ্যই
ক আর খ এর জন্য বোর্ডের আগের বছরের প্রশ্নগুলো পড়বা, কারণ নাটক উপন্যাস মানে বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই দেখা যায় যে তোমরা হয়তো আগে এটা পড়ে আসো নাই বা পড়া হয়তো কমপ্লিট হয়নি শেষ পর্যন্ত। তো সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখো, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তুমি মনে করো তুমি উপন্যাস লাল সালুটা হয়তো বা এখনো ভালো মতো পড়ো নাই, থাক, সমস্যা নেই। তুমি আগের বছরের বোর্ডের প্রশ্ন দেখলে এমসিকিউ এবং দেখবা যে তোমার ক খ ইভেন সিকিউ গ ঘও কমপ্লিট করা যাবে। আর সিরাজউদ্দৌলা তো তুমি একটা হিস্ট্রি বেসড একটা নাটক, তাই না? তো এটা তুমি অলরেডি আগে বিজেএস বই বা সমাজ বইয়ে পড়ে আসছো, কিংবা হয়তো বা তুমি হয়তো বিভিন্নভাবে হয়তো জেনে আসছো, তাই না? সিরাজউদ্দৌলার ঘটনা, ব্রিটিশ শাসন, এগুলো তো সবাই কম বেশি জানেই। তো সেই ক্ষেত্রে নাটক পড়লে কিন্তু তুমি দুইটা সিকোয়েন্সে করতে পারো। আর এখনও যদি এগুলো পড়া কমপ্লিট না হয় তাহলে নতুন করে পড়ার দরকার নেই আর কি। আর এমসিকিউ ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে 30 নম্বরের এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের বছরের প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা স্পেশালি। আর গদ্য পদ্য অবশ্যই মনোযোগ দিয়ে পরীক্ষার আগে একবার রিডিং পড়ে যাবা। কারণ কি, তুমি যদি ফুললি ভালো মতো আরেকবার মনোযোগ দিয়ে রিডিং পড়ো তাহলে দেখবা তোমার প্রিপারেশনটা গোছায় যাবে, তুমি এমসিকিউগুলো ভালো মতো অ্যাপ্রোচ করতে পারবা, অ্যান্সার ইনশাল্লাহ মিলাতে পারবা সহজ হবে। এবং সাথে সাথে দেখবা সিকিউ লেখার ক্ষেত্রে ক খ মানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এবং গ ঘতেও দেখবা অনেক হেল্প হবে। আর ফাইনালি একটা কথা, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং লেখক বা কবি পরিচিতি অবশ্যই ভালো মতো পড়ে যাবা, তাহলে এমসিকিউ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। 30-25+ বা আরও বেশি যদি ইনশাল্লাহ হয় পাবা আর কি। আর এখন মনে করো একটা কথা বলি, সেটা হলো যে এইটা হলো তোমার প্রিপারেশনের বিষয়। তুমি মনে করো ভালো মতো প্রিপারেশন নাও, আশা করি ইনশাল্লাহ 24-25 এটা 2টা দিন এবং আজকে সারাদিন 23 তারিখ, এটা এই 3টা দিন ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশন ভালো হয়ে যাবে। এখন একটা কথা কি, যে তুমি মনে করো কি বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখবা, যে তুমি যতই ভালো প্রিপারেশন নিয়ে যাও না কেন, এইখানে তুমি যদি পরীক্ষার হলে মনে করো যে সবগুলো সৃজনশীল লিখতে না পারো, মনে করো যে 7টা সৃজনশীল আছে, তোমার লেখার হাতের লেখা হয়তো স্পিড কম, তুমি হয়তো 5টা বা 6টা লিখছো, পরে একটা হয়তো ক খ লিখছো, পরে স্যার খাতা টান দিয়ে নিয়ে গেছে, যদি এরকম মানে ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু তুমি নাম্বার আগেই হারায় ফেলবা এবং A+ পাওয়াটা কঠিন হয়ে যাবে। মনে করো তুমি গ ঘ ছেড়ে আসছো, কিংবা একটা ফুল সৃজনশীল লিখতেই পারো নাই, এরকম যেন না হয়, তাহলে কিন্তু মনে করো যে 7 থেকে 10 নাম্বারের মতো একটা বড় নাম্বার চলে গেলে কিন্তু A+ মিস হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো লেখার ক্ষেত্রে একটা কথা বলি, হ্যাঁ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক, এই 4টা পয়েন্ট মেনটেন করে তুমি 4 পাতার মধ্যে সৃজনশীল লিখবা। এবং আরেকটা কথা বলি, যে তুমি একটা স্পেশালি একটা কাজ করতে পারো, যেটা হয়তো আমি করতাম, তুমি স্পেশালি এটা করতে পারো, সেটা হলো যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার দিন তুমি মনে করো যে স্যার যখন খাতা দিবে, খাতা তো অবশ্যই মনে করো প্রথমে এটা দেখে নিবা যে সব পাতা ঠিকঠাক মতো প্রিন্ট আছে কিনা, প্রথমে OMR, তারপরে নাম রোল যেখানে লিখতে হয় সেটা ঠিকঠাক মতো প্রিন্ট করা আছে কিনা, ভিতরের পাতাগুলো ঠিকঠাক মতো আছে কিনা, কোনো ছেঁড়া বা কোনো সমস্যা আছে কিনা, সেগুলো দেখে অবশ্যই পেজগুলো গুনে নিবা, বুঝছো? বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার দিন প্রথমেই খাতা পাওয়ার পরে তুমি পেজগুলো গুনে নিবা। মনে করো তোমার যদি মনে করো যে 4টা করে তুমি যদি একটা সৃজনশীল লেখো, তাহলে 4 সাথে 28 পাতা, 28টা পাতা যদি তোমার থাকে, বা তুমি ধরো 28 পাতা নাও লিখতে পারলে, শেষেরগুলো হয়তো শেষের 2টা হয়তো 3 পাতা করে লিখলে, মনে করো যে 26 পাতাও যদি থাকে, মানে 25 পাতা বা তার বেশি যদি তোমার খাতা থাকে, তাহলে তুমি মনে করো লুজ পেপার নিবে না। আর যদি না থাকে তাহলে অবশ্যই লুজ পেপারগুলো নিয়ে নিবে আর কি, ঠিক আছে? তো লেখার ক্ষেত্রে একটু বলি, কারণ বাংলা ফার্স্ট পেপারের লেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো লেখার ক্ষেত্রে তুমি অবশ্যই প্রথম পাতায় মনে করো তুমি 1 নাম্বার সৃজনশীল দিয়ে তোমার সৃজনশীল লেখা শুরু করলা, প্রথমটা জ্ঞানমূলক, অবশ্যই টু দি পয়েন্ট যেটা চাইছে ওইটাই লিখবা। তারপরে খ তো জানোই অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনের ক্ষেত্রে 2 প্যারা লিখতে হবে, প্রথমটা জ্ঞানমূলক, তারপর এটা অনুধাবনমূলক, অলরেডি এগুলো জানো, এবং অবশ্যই 2 প্যারা করেই লিখবা। আর গতে 3 প্যারা লিখতে হয়, অলরেডি তোমরা জানো, 3 প্যারা ওইভাবে মেনটেন করে লিখবা। 2 নাম্বার পাতার শুরু থেকে গ শুরু করবা, এবং 3 নাম্বার পাতা অবশ্যই প্রথম অংশ বা মাঝামাঝি অংশ পর্যন্ত লিখে ঘ শুরু করবা। ঘতে অবশ্যই 4টা প্যারা হবে, হ্যাঁ, মানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এই নিয়ে টোটাল 4টা প্যারা হবে, যেরকম এখানে তোমরা দেখতেছো যেভাবে, ওইভাবেই তোমার 4টা প্যারা হবে আর কি। তারপরে তুমি 4 নাম্বার পাতা পর্যন্ত লিখবা আর কি, মানে এইভাবে যেরকম করে তুমি দেখলা এইভাবেই তুমি এইভাবে লিখতে পারো, তাহলে তোমার সৃজনশীল লেখাটা ভালো হবে এবং সুন্দর হবে আর কি। আর অবশ্যই যেটা বলছিলাম যে লুজ পেপার অবশ্যই ভালো মতো নিবা, স্পেশালি যদি বলি লুজ পেপারের ক্ষেত্রে, যে মনে করো তুমি তোমার যদি মনে করো এরকম হয় যে তোমার লুজ পেপার লাগতেছে, আমি মনে করি লুজ পেপার আগে নেওয়াই ভালো। মনে করো তুমি পরীক্ষার মনে করো তোমার শুরু থেকে, মানে অর্থাৎ সিকিউ যখন শুরু করছো, ওই আড়াই ঘন্টার মধ্যে যখন তোমার মনে করো 1 ঘন্টা বা 1 ঘন্টা এই সময় পার হয়ে গেছে, তারপরে আমি মনে করি শুরু থেকেই বেশি লুজ পেপার আগে থেকে নিয়ে নেওয়া ভালো। কারণ শেষের দিকে তুমি যদি লুজ পেপার নিতে যাও, তখন হয়তো দেখা যায় স্যার স্ট্যাপলার করতে চাবে, তারপরে তোমার হয়তো তোমার অনেক ফ্রেন্ড আশেপাশে
হয়তো সবাই লুজ পেপার নিচ্ছে, তখন হয়তো একটু টাইম ডিলে হতে পারে, যেটার কারণে তোমার পরীক্ষায় লেখা একটু ইনকমপ্লিট করার সম্ভাবনা তৈরি হতে পারে। তো এই জন্য বলবো লুজ পেপারগুলো অবশ্যই আগে ভাগে নিয়ে নিবা। আর ফাইনালি কিছু কথা বলি, এগুলো অবশ্যই মাথায় রাখবা, কারণ বাংলা ফার্স্ট পেপারে A+ পাওয়ার জন্য এই কয়েকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। ফাইনালি যদি বলি, এটা অবশ্যই ইনশাল্লাহ মেনটেন করবা। সেটা হলো যে হাতের লেখা সুন্দর রাখবা, 1 নাম্বার কথা। আর তারপরে হলো একটু বেশি লিখবা, তবে মূল কথা অবশ্যই থাকবে, এটা মিস করা যাবে না। MCQ ঠান্ডা মাথায় দাগাবা। MCQ মনে করো যে দাগাতে মনে করো কি ভুলে ভালে হয়তো মনে করো 16 নাম্বারের যেটা অ্যান্সার তুমি হয়তো সেটা 15তে দাগায় দিছো। তো এরকম যেন ভুল না হয়, এটার কারণে কিন্তু মারাত্মক ভুল হলে এবং অনেক নাম্বার মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই ক খ অবশ্যই রিভিশন দিয়ে যাবা, এই কথাগুলো মাথায় রাখবা। তো আশা করি ইনশাআল্লাহ তোমার বাংলা পরীক্ষা ভালো মতো দাও, অল দ্য বেস্ট। আর অবশ্যই রিভিশনটা ভালো মতো যাও, বুঝছো? এখানে তোমার দুইটা ফেজ, হ্যাঁ, একটা হলো তোমার রিভিশন ভালো মতো দেওয়া, আর একটা হলো তোমার পরীক্ষায় ভালো মতো ইনপুট দেওয়া। কারণ বাংলা পরীক্ষায় তুমি হয়তো অনেক বেশি পড়াশোনা করে গেছো, MCQ ভালো মতো পড়ে গেছো, কিন্তু তুমি যদি মনে করো কি ভালো মতো সৃজনশীল লিখে কমপ্লিট করতে না পারো, কিংবা MCQতে হয়তো ভুল মনে করো যে 15 অ্যান্সার তুমি ভুলে 16তে দাগায় দিছো, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমার তুমি পরীক্ষা হলে অনেক বেশি নার্ভাস হয়ে যাবা এবং A+ মিস হওয়ার একটা চান্স তৈরি হয়ে যেতে পারে। এই জন্য আমি মনে করি এগুলো সাবধানতা মেনটেন করে প্রিপারেশন নাও। আর কোনো যদি প্রবলেম ফেস করো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট, ভালো মতো HSC পরীক্ষা দাও এবং আমি মনে করি ইনশাল্লাহ তুমি A+ পাবা। অল দ্য বেস্ট।